আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তাপগতিবিদ্যার একটা ইম্পর্টেন্ট প্রমাণ আলোচনা করব। এটা কতটা বেশি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এনট্রপি কি দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির মান হচ্ছে স্থির থাকে, ফিক্স থাকে। এই প্রমাণটা আজকে আমরা করবো ইনশাআল্লাহ। সো এনট্রপি হচ্ছে একটা সিস্টেমের মোট বিশৃঙ্খলার পরিমাপ। ঠিক আছে, একটি সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে এনট্রপি বলে, বা শক্তি রূপান্তরের অসম্ভবতাকে এনট্রপি বলা হয়। তার মানে শক্তি যদি সে কনভার্ট করার যতটা তার অক্ষমতা তৈরি হয়, এটাই হচ্ছে এনট্রপি। আমরা জানি যে তাপমাত্রা বাড়লে, সিস্টেমের তাপমাত্রা বাড়লে সিস্টেমের হচ্ছে শক্তি আগের মতো আর পরিবর্তন হয় না বা রূপান্তরিত হয় না। সুতরাং তাপমাত্রা বাড়লে এনট্রপিও বাড়ে, কারণ এনট্রপি মানেই হচ্ছে শক্তি রূপান্তরের অসম্ভবতা। এখন হচ্ছে আমরা একটা প্রত্যাবর্তী সিস্টেমের জন্য হচ্ছে শক্তি, যে এনট্রপির যে পরিবর্তন সেটা যে স্থির থাকে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য একটা ছবি আঁকবো, চলো। সো প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া হচ্ছে ঠিক যেখানে সে ছিল ঠিক একই জায়গায় সে কিন্তু আবার ফিরে আসে। তার মানে তার আদি অবস্থান এবং শেষ অবস্থান হচ্ছে সেম। সো এদিকে যদি আমরা আয়তন বিবেচনা করি আর এদিকে যদি আমরা প্রেসার বিবেচনা করি, চাপ বিবেচনা করি, তাহলে ধরো ধরো একটা সিস্টেম সে হচ্ছে এখানে ছিল এবং সে সমুষ্ণ প্রক্রিয়ায় তার হচ্ছে আয়তন বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাপমাত্রা তার হ্রাস পেয়ে, তাপমাত্রা তার স্থির থেকে এখানে চলে আসছে সে। ঠিক আছে, তো আরেকটু সুন্দর করে একই দাঁড়াও। সমুষ্ণ প্রক্রিয়ায় সে হচ্ছে এই পরিবর্তনটা ঘটছে তার ক্ষেত্রে। এরপরে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় পরিবর্তন ঘটবে। সো খুব শার্প চেঞ্জ হয় রুদ্ধতাপ প্রক্রিয়ায়। এরপর আবার সমুষ্ণ প্রক্রিয়ায় এবার হচ্ছে আয়তন হচ্ছে এবার কমবে, এবার আর বাড়বে না। আর লাস্টে আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় সে হচ্ছে একদম আগের জায়গায় ব্যাক করবে। খুব শার্প চেঞ্জ হচ্ছে এখানে। সো এখানে কিছু জিনিস আমরা একটু অন্য কালি দিয়ে লিখি, চলো। আমি চারটা বিন্দুকে, একটাকে বলি এ, এটাকে বলি বি, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি। হ্যাঁ, ইট ইজ মাই চয়েস। আমি এবার চয়েস করছি তাই এভাবে লিখতেছি, তুমি তোমার মতো করে চয়েস করে নিবা। এবার এখানে এই যে সিস্টেম, এখানে Q1 পরিমাণ তাপ সে গ্রহণ করে, সিডি সিস্টেমে Q2 পরিমাণ তাপ সে গ্রহণ করে। বুঝতে পারলে? এখানে তাপমাত্রা হচ্ছে T1 স্থির, এখানে তাপমাত্রা T2 হচ্ছে স্থির। আর এই সিস্টেমে এখানে তাপ হচ্ছে ফিক্সড আর এখানেও তাপ হচ্ছে ফিক্সড। সো তাপের কোনো পরিবর্তন ঘটে না। এখানে ঠিকই তাপের পরিবর্তন ঘটে, কিন্তু তাপমাত্রা এখানে কনস্ট্যান্ট। সো এই কথাগুলো আমরা একটু এখন লিখে নিব। ঠিক আছে, ধরি ধরি এ বি সি ডি এ একটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। কিভাবে বুঝলাম এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া? কারণ এই প্রক্রিয়া দেখো এ থেকে শুরু করে বি তে গিয়ে সি তে গিয়ে আবার এতেই আসছে। সো এটা এক ধরনের প্রত্যাবর্তী প্রক্রিয়া, বা ইংলিশে আমরা বলি রিভার্সেবল সিস্টেম। রিভার্সেবল সিস্টেম মানে ঠিক যেখান থেকে শুরু হয় সেখান গিয়ে শেষ হয়। এখন দেখো প্রথম ধাপ কি? এবি। এবি ধাপে কি ঘটলো দেখো। Q1 পরিমাণ তাপ গ্রহণ করে, লেখো সিস্টেম মানে প্রক্রিয়া বা যেটাই বলো, Q1 পরিমাণ তাপ গ্রহণ করে, এভাবে লিখবা। আচ্ছা, আর কি হয়? আয়তন বাড়ে, এখানে আয়তন বাড়ে। আর কি হয়? তাপমাত্রা T1 স্থির থাকে, এটাকে বলে উৎসের তাপমাত্রা। T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, চাইলে পরিচয় দিতে পারো। আমরা জানি এনট্রপির, আমরা কি জানি এনট্রপির পরিবর্তনের সূত্র কি? এনট্রপির পরিবর্তন যখন তাপমাত্রা স্থির, তখন এনট্রপি পরিবর্তনের সূত্র তোমরা জানো যে ds ইকুয়াল টু হয় dq বাই t। এটা তোমরা জানো। এই সূত্রটা কখন হয়? যখন তাপমাত্রা t হচ্ছে কি স্থির। স্থির তাপমাত্রার ক্ষেত্রে এই ফর্মুলা। যদি স্থির না হয়, তাপমাত্রা চেঞ্জ হয়, তাহলে কিন্তু এনট্রপির ফর্মুলা এরকম না। এগুলো তোমরা জানার কথা, রাইট? এখন প্রথম ধাপের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে
ফর্মুলা লিখছি, আর কিছু না। এখানে এখানে বলতে প্রথম ধাপে, তাহলে এন্ট্রপির পরিবর্তন কি হবে বলো দেখি। এন্ট্রপির পরিবর্তন, তো ধরো প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তনের নাম দিলাম S1 বা ডেল S1, হ্যাঁ, নাম দিলাম ডেল S1, আমাদের ইচ্ছা আর কি। এখানে তাপের পরিবর্তন কত, Q1 পরিমাণ তাপ। এটা পজিটিভ হবে কারণ সে গ্রহণ করেছে এই তাপটা, ঠিক আছে, এই যেখানে গ্রহণ করেছে লিখছি। আর এখানে তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে T1। এই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আমি এটা সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পাও। এবার আমরা চলে আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ বিসি। এখানে খেয়াল করো, এই ধাপের নাম হচ্ছে সমষ্ণ প্রসারণ। এই ধাপের নামও সমষ্ণ প্রসারণ। এখানে কি হয়, তাপ স্থির, তাহলে এন্ট্রপির পরিবর্তন কি হবে বলো দেখি। এন্ট্রপির পরিবর্তন হবে 0। এন্ট্রপির পরিবর্তন 0, কোনো পরিবর্তন নাই। কারণ ফর্মুলা তো এটা, দেখো তাপ যদি স্থির হয় তাহলে ডিকিউর মান কত, তাপ যদি স্থির হয়, ধরো তাপ হচ্ছে কনস্ট্যান্ট সি, তাহলে ডিকিউ কত, ডিকিউ হচ্ছে 0। আর যদি ডিকিউ 0 হয় তাহলে ডিএসও 0ই হবে। সো 2 নাম্বার ধাপে এন্ট্রপির কোনো পরিবর্তন নাই, সেটা হচ্ছে 0। এবার আমি উপর থেকে একটু মুছে দিব যাতে আমি 3 নাম্বার ধাপ আর 4 নাম্বার ধাপ লিখতে পারি, ঠিক আছে। অনেক বড় বড় লিখে ফেলছি আসলে, একটা ছোট করে লিখলে জায়গা হয়ে যেত আসলে, ঠিক আছে। কত বড় বড় ম্যাথ এই বোর্ডে করেছি, সেখানে এখানে অনেক বড় বড় করে লিখছি, আমার হাতের লেখাটা একটু ছোট করলে হইতো। দেখো তৃতীয় ধাপে কি হবে, তৃতীয় ধাপ কি, সিডি, অ্যারো দিয়ে দাও, হ্যাঁ অ্যারো দিয়ে দাও, এভাবে কোন ধাপের পরে কোন ধাপ হবে সেটা অ্যারো দিয়ে বোঝা যায়। সিডি ধাপে তুমি লিখবা যে এন্ট্রপির পরিবর্তন, তার আগে লেখো যে Q2 তাপ বর্জন করেছে, Q2 তাপ বর্জন করেছে, তাপমাত্রা T2 এখানে স্থির, এটা হচ্ছে সিঙ্কের তাপমাত্রা। এই T1 এর মান কিন্তু বড়, T2 এর মান হচ্ছে ছোট। তাহলে বলো দেখি এন্ট্রপির পরিবর্তন কত হবে, এখানে এন্ট্রপির পরিবর্তন কত হবে বলো, ফর্মুলাতে বসাও। আমরা এটাকে ΔS2 ধরলাম, হ্যাঁ ফর্মুলাতে বসাও, ফর্মুলাতে এখানে Q2 হবে আর এটা T2 হবে, কারণ এখানে তাপমাত্রা হচ্ছে T2, Q2/T2। তবে এখানে একটা ব্যাপার আছে, এটা মাইনাস হবে কেন, কারণ এই ধাপে তাপ হচ্ছে গ্রহণ করে, এটা হচ্ছে পজিটিভ, আর এই ধাপে হচ্ছে তাপ বর্জন করে, সো এটা হচ্ছে নেগেটিভ, বর্জন করে তাই নেগেটিভ দিলাম। চতুর্থ ধাপে কি হয় দেখো, চতুর্থ ধাপ, এটা কি ইকুয়েশন নাম্বার 2 দাও। 4 নম্বর ধাপে কি ঘটে, এই ধাপে এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এটাও রুদ্ধতাপীয় সংকোচন, কারণ আয়তন কিন্তু কমে, এই দুই ধাপে আয়তন কমে। রুদ্ধতাপীয় সংকোচন, দেখো রুদ্ধতাপ প্রক্রিয়া নাম শুনে বোঝা যাচ্ছে তাপ রুদ্ধ, তার মানে তাপের কোনো পরিবর্তন নাই। তো এখানে লেখো যে এখানে কি কিউ হচ্ছে স্থির, তাই না, মানে তাপ হচ্ছে স্থির, লেখো এখানে তাপ স্থির, অনেকটা ঠিক আমাদের দ্বিতীয় ধাপের মতো। সুতরাং এন্ট্রপির পরিবর্তন কত, এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0, তাপ স্থির হলে এন্ট্রপির পরিবর্তন এই সূত্র মতে 0। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ধাপ, এই ধাপ আর এই ধাপ, এন্ট্রপির পরিবর্তন 0, শুধুমাত্র ভাই প্রথম ধাপ মানে ইকুয়েশন নাম্বার 1 আর 2টা বেঁচে থাকে। সো আমরা এখানে একটু জায়গা নিব, ইকুয়েশন 1 আর 2 যেহেতু বেঁচে থাকে, ওই দুইজনকে নিয়ে কাজ করব। সো 4টি ধাপ এখানে লেখো, 4টি ধাপে পাই, 4টা ধাপে কি পাই, শুধুমাত্র ইকুয়েশন 1 এবং 2, সেটা হচ্ছে ΔS1 আর এই ΔS2, এই দুটো যোগ করবা, আর বাকি এই দুই ধাপের ক্ষেত্রে ΔS যোগ করার দরকারই নেই কারণ ওগুলো 0। এটা কত, এটা হচ্ছে Q1/T1, আর ওইটা কত, এটা হচ্ছে -Q2/T2। এখন আমরা একটা জিনিস জানি, আমরা এই জিনিসটা জানি যে এটা কি প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী মানে কি, রিভার্সিবল প্রসেস মানে কি, এখানে লেখো আমরা জানি
প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য আমরা কি জানি যে Q1 Q2 ইকুয়াল টু হচ্ছে আসলে Q1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে Q2 বাই T2। এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য শর্ত। এটা তোমরা জানার কথা। কেন? কারণ কর্মদক্ষতা আসলে এখান থেকে বের করা যায়। চাইলে তুমি T1 বাই T2 বলতে পারো, Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2। ঠিক আছে? প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যই এটা। সো প্রত্যাবর্তী প্রক্রিয়ার যে ডেফিনিশন বা ম্যাথমেটিক্যাল যে সংজ্ঞা, সেখান থেকে আমরা এটা পাই। এখন ভাই এটা আমরা এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে। এপাশে আছে ডেল S1 প্লাস ডেল S2, এপাশে আছে Q1 বাই Q2 আছে, ফাইন। একটা মাইনাস আছে, এই জিনিসটার জায়গায় তুমি এটা লিখতে পারো। এটা আর এটা একই কথা, Q1 বাই T1 লিখতে পারো। সো কি দাঁড়াইলো? এখানে Q1 বাই T1 আছে, এই Q2 বাই T2 জায়গায় আমি Q1 বাই T1 রিপ্লেস করে দিলাম। এটা থেকে এটা বাদ দিলে কি একই জিনিস তো, শূন্য হয়ে যায়। সুতরাং আমার এই যে ডেল S, এটা কি? এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। সুতরাং এন্ট্রপির পরিবর্তন কি? আমার এন্ট্রপির পরিবর্তন শূন্য। তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য। সুতরাং আমরা বলতে পারি এন্ট্রপি আমাদের এই প্রক্রিয়ায় স্থির থাকে।